হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। দেখুন, খেলা কিন্তু অনেকটা গড়িয়ে গিয়েছে। বিহারে সামনের বছর ইলেকশন রয়েছে ২০২৫ এ। ২০২৬ এ পশ্চিমবঙ্গে রয়েছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু ২০২৫ এর ইলেকশনটা বড়সড় হবে। কারণ এখন থেকেই নীতিশ কুমারের সাথে বিজেপির কিন্তু একটা দ্বন্দ্ব লেগে গিয়েছে। এর জন্য দ্বন্দ্ব লেগে গিয়েছে আমরা বলব যে, নীতিশ কুমার লাস্ট টাইম বলে দিয়েছে, অর্থাৎ ১-২ দিন আগে যে জিনিসটা বলে দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে নীতিশ কুমার এখন অসুস্থ। কোন প্রকার কার্যক্রম তিনি করতে পারছেন না, কোন প্রকারের বয়ানবাজি তিনি করবেন না। এরই মধ্যে জেডিইউর বেসিক্যালি যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে একটা পোস্টার ছাপানো হয়। সেই পোস্টারের মধ্যে লেখা থাকে, "জব বাত বিহার কি হো, নাম সির্ফ নীতিশ কুমার কা হো।" অর্থাৎ এই জিনিসটা নীতিশ কুমারের মনে একটা ভয়ের সূচনা করেছে, কিংবা বিভিন্ন যে সাংবাদিক মহল রয়েছে সেখানে একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে বিজেপি কি বিহারের মধ্যেও মহারাষ্ট্রের মতো কোনো কিছু করার চেষ্টা করছে? মহারাষ্ট্রের মধ্যে কিন্তু কোনো কিছু করে কিন্তু পুরো খেলাটাকে ঘুরাবার চেষ্টা করা হচ্ছে। কারণ মহারাষ্ট্রে আমরা দেখেছি যে মহারাষ্ট্রের মধ্যে পূর্বে সিএম ছিল একনাথ শিন্ডে, যিনি শিবসেনা থেকে জিতে এসেছিল। ওকে? এখন রয়েছে বিজেপি। এইবার যখন ইলেকশন হয়েছে সবচেয়ে বেশি সিট ছিল কার কাছে? বিজেপির কাছে। সুতরাং বিজেপি কি করেছে, নিজের যে ক্যান্ডিডেট রয়েছে বেসিক্যালি দেবেন্দ্র ফডনবিস, তাকে কিন্তু কি করা হয়েছে? ক্যান্ডিডেট করা হয়েছে এবং তাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। একনাথ শিন্ডে যার আগে মুখ্যমন্ত্রী ছিল, এখন তিনি কি হয়েছে? ডেপুটি সিএম হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, সেসব জিনিস ঘটনা ঘটেছে। এবার মেইন খেলা যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে বিহারেও সেম জিনিস করার চেষ্টা করছে। কারণ বিহারে বহু বছর ধরে কিন্তু বিজেপি জিতে রয়েছে। বিজেপি জিতে থাকা সত্ত্বেও, সবচেয়ে বেশি সিট থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু কি করতে পারছে না? সেখানে সরকার গঠন করতে পারছে। সরকার গঠন করলো মানে সিএম ফেস দিতে পারছে না। সিএম ফেস কিন্তু দিতে লাগছে নীতিশ কুমারকে। আপনি যদি বিহারের পলিটিক্সটাকে ভালো করে বুঝার চেষ্টা করেন যে বিহারের মধ্যে কি ঘটনা ঘটছে। বিহারে সবচেয়ে বেশি সিট যার কাছে রয়েছে তার নাম হচ্ছে আরজেডি। ওকে? সেকেন্ড সবচেয়ে বেশি সিট যার কাছে রয়েছে তার নাম হচ্ছে বিজেপি। থার্ড যার কাছে রয়েছে সেটা হচ্ছে নীতিশ কুমারের জেডিইউ। তার সত্ত্বেও নীতিশ কুমার মানে থার্ড এ এসে, মানে হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं, এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নীতিশ কুমার। নীতিশ কুমার ৩য় পজিশনে থাকা সত্ত্বেও নীতিশ কুমার কি করেছে? পুরোপুরিভাবে খেলাটা ঘুরিয়ে দিয়েছে এবং খেলা ঘুরিয়ে কি করেছে? নীতিশ কুমার যাকেই সাপোর্ট করছে সেই দলই কিন্তু কি করছে? সরকার গঠন করছে। যখন দেখছি আমরা আরজেডির সাথে হাত মেলাচ্ছে তখন দেখছি আরজেডি সরকার গঠন করছে। লালু প্রসাদের যে দল বেসিক্যালি আরজেডি রয়েছে। আবার যখনই আমরা দেখছি আরজেডির সাথে মতবিরোধ দেখা যাচ্ছে তখনই কি করছে? বিজেপির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। বিজেপির সাথে যখনই যুক্ত হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে বিজেপি পুরোপুরিভাবে মজায় রয়েছে, যখন সরকার গঠন করতে পারছে। অর্থাৎ নীতিশ কুমার যেদিকে দৌড় মারবে সেদিকে কিন্তু কি হবে? হাওয়া বওয়া শুরু হয়ে যাবে। ওই জন্য নীতিশ কুমারকে বলা হয় পাল্টুবাজ। ওকে? এবার যেই খেলাটা শুরু হয়েছে সেটা হচ্ছে নীতিশ কুমারের সাথে যেহেতু এখন দ্বন্দ্বটা শুরু হয়েছে, কারণ বিজেপিও চাচ্ছে বিহারের মধ্যে নিজের সরকার গঠন করতে। এবার যখনই সরকার গঠন হবে সেক্ষেত্রে দেখা যাবে যে নীতিশ কুমারকে সাইডলাইন করা হচ্ছে। এবার নীতিশ কুমারকে শুধু বিহারে সাইডলাইন করলে হবে না। নীতিশ কুমারকে যদি বিহার থেকে সাইডলাইন করে দেওয়া হয়, সেক্ষেত্রে নীতিশ কুমারও কিন্তু নরেন্দ্র মোদীকে কেন্দ্র সরকার থেকে কিন্তু কি করে দিবে? সাইডলাইন করিয়ে দিবে। কারণ বর্তমানে আপনি একটা কথা ভুললে কিন্তু কখনোই চলবে না যে নরেন্দ্র মোদী যার দয়াতে এখনো পর্যন্ত সরকার টিকিয়ে রেখেছে, কিংবা ৩য় বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পেরেছে। মুখ্যমন্ত্রী বলছি, প্রধানমন্ত্রী হতে পেরেছে। তার নাম হচ্ছে নীতিশ কুমার। এবার নীতিশ কুমারকে যদি বিহার থেকে সাইডলাইন করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীকেও কিন্তু কেন্দ্রের রাজনীতি থেকে কিন্তু সাইডলাইন করিয়ে দেওয়া হবে। এবার ঠিক আছে, সবকিছু ঠিকঠাক চলছিল। এখন মেইন খেলা যে জায়গায় ঘুরবে সেটা হচ্ছে পুরোপুরি যদি আপনি এন্ট্রি করেন যে যদি কোনোভাবেই বিহার থেকে যদি নীতিশ কুমারকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা গেল নরেন্দ্র মোদীকেও সরানোর চেষ্টা হলো এবং নীতিশ কুমার কি করলো? কংগ্রেসের সাথে মিলে গেল। এবার খেলাটা কি ঘটবে দেখা যাবে। এবার খেলাটা যখন দেখা যাবে যে নরেন্দ্র মোদীর দরকার হবে এখন সাংসদ। কতজন সাংসদ দরকার? ২৪২ টাকা ৪৫ টাকার কাছাকাছি তার কাছে রয়েছে। ওকে, ৪২ টা কাছেই ধরলাম। আরো ২০-৩০ টা সাংসদ লাগবে। ২৫ থেকে ৩০ টা সাংসদ লাগবে। ২৫ থেকে ৩০ টা সাংসদের মধ্যে ধরে নিলাম যে চন্দ্রবাবু নাইডু কিছু দিয়ে দিল। ওকে? চিরাগ পাসওয়ানের কাছে কিছু রয়েছে, ৫-৬ টার মধ্যে রয়েছে। ওকে, দিয়ে দিল। কিন্তু বাকিগুলো কোথা থেকে নিয়ে আসবে? বাকিগুলো নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে বড়, বড় পার্টিগুলোকে। বড়, বড় পার্টি কার কাছে রয়েছে এত বড় সংসদের, মানে অত বড় সংসদ, অতগুলি সংসদ? এক রয়েছে কংগ্রেসের কাছে, যে কোনদিন দিবে না। দ্বিতীয় রয়েছে সমাজবাদী পার্টি, সেও কোনোদিন দিবে না। কারণ সমাজবাদী পার্টি কখনোই বিজেপির বিচারধারার সাথে মিল খায় না। ওকে? ৩য় নাম্বার যার কাছে সবচেয়ে বেশি সংসদ রয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কাছে প্রায় ২৯ টির কাছাকাছি কিন্তু কি রয়েছে? সাংসদ রয়েছে। এবার তৃণমূল কংগ্রেস, ওকে? এই জিনিসটাই কিন্তু এনডিএ গঠবন্ধন যারা রয়েছে, কিংবা কংগ্রেস বলুন, সমাজবাদী বলুন, শরদ পাওয়ার বলুন, এইসব পার্টিগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় ভয় এটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যদি কোনোভাবে কনফেস করতে পারে মমতা দিদিকে, কি? দিদিকে দেখা গেল প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হলো। সেক্ষেত্রে দেখা গেল দিদি কি করলো? টপ করে কি করলো? বিজেপির সাথে হাত মিলিয়ে নিল। এটা ভয় রয়েছে কংগ্রেসের মধ্যে, কিংবা শরদ পাওয়ার বলুন, আম আদমি পার্টি বলুন, যেকোনো যে ইন্ডিয়া অ্যালায়েন্স গুলো রয়েছে তাদের মধ্যে। এবার ইন্ডিয়া অ্যালায়েন্স কি করছে? যে ইন্ডিয়া অ্যালায়েন্স করছে মমতা ব্যানার্জিকে শান্ত, মানে বলছে, "আপনি তো উগ্রচণ্ডী, আপনি একটু শান্ত থাকুন। আপনি কি করুন? এই যে
দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী রয়েছে সে কিন্তু নিজে কিছু করতে পারছে না। ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে চালাতে পারছে না। আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়ে যান এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের নেত্রী হিসেবে আপনি উঠে আসুন। মমতা ব্যানার্জিকে এর জন্য বারবার বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি কি করুক? ইন্ডিয়া অ্যালায়েন্সকে সামনে নেতৃত্ব দিক। ওকে? কারণ আমরা দেখেছি যে কংগ্রেসের যে বেসিক্যালি রাহুল গান্ধী যে রয়েছে, রাহুল গান্ধীকে আমলে বা রাহুল গান্ধীর আন্ডারে আমরা দেখেছি হরিয়ানা ইলেকশন লড়েছে, হেরেছে। মহারাষ্ট্র ইলেকশন লড়েছে, হেরেছে কংগ্রেস। কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্স বলুন। ইন্ডিয়া অ্যালায়েন্স হেরেছে। ২ জায়গায় বিজেপি জিতেছে। এবার যে খেলাটা ঘটবে সেটা হচ্ছে বিহারে খেলা রয়েছে, দিল্লিতে খেলা রয়েছে। এইসব জায়গাগুলোতে জিতার জন্য পুরোপুরিভাবে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কি করা হোক? এর মুখ করা হোক। কারণ এটা ভয় রয়েছে। এবার ভয় কিসের জন্য? যে কোনভাবে যদি নরেন্দ্র মোদী কনফেস করাতে পারে মমতা ব্যানার্জিকে যে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যান, সেক্ষেত্রে দেখা যাবে নরেন্দ্র মোদী নিজের পুরোপুরিভাবে সত্তাটাও বাঁচিয়ে নিল এবং দিদিকেও সাথে নিয়ে নিল। ওকে? দিদি তো যেতে মানে সক্ষম হবে কি না হবে না সেটা বিষয় হইলেও কিন্তু আমি অনেকক্ষণ মনে করি যে হ্যাঁ, মমতা ব্যানার্জি চলে যাবে। কেন যাবে? কারণ আমরা দেখেছি নীতি আয়োগের বৈঠকের মধ্যে কোন ইন্ডিয়া অ্যালায়েন্স এর পার্টি কিন্তু সেই বৈঠকে যায়নি। কিন্তু মমতা ব্যানার্জি সেখানে চলে গিয়েছিল। যাওয়ার পরে বাইরে এসে তিনি মানে অসন্তুষ্ট ছিলেন কিছুটা। কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির মানে একটু মানে ক্যারেক্টারের মধ্যে একটু বিজেপির ছোঁয়া রয়েছে। আগেও বিজেপির ছোঁয়া রয়েছে বেসিক্যালি। মমতা ব্যানার্জি আগেও বিজেপির সাথে গঠবন্ধন করেছে এবং ভবিষ্যতেও করবে কিনা করবে না সেটা একটা বিষয় রয়েছে। ওকে। যদি এখানে হয়ে গেল তাহলে মমতা ব্যানার্জির হাত কিন্তু ঘিয়ে ডুবে যাবে। ওকে। নীতিশ কুমারকে সাইডলাইন করে দেওয়া হবে এবং দেখা গেল যে বিহারের মধ্যে কোনভাবে যদি বিজেপি জিতে আসে মানে মজায় এসে যাবে। কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে যেহেতু নীতিশ কুমারকে কিন্তু সাইডলাইন করাবে না, নীতিশ কুমারকে সাইডলাইন করার মতো ক্ষমতা কিন্তু এখনো নরেন্দ্র মোদীর কাছে নেই। কারণ যে নীতিশ কুমারের কাছে যতগুলো সাংসদ রয়েছে সেই সাংসদগুলো যদি কোনভাবে মানে সাংসদগুলোকে কোনভাবে যদি নরেন্দ্র মোদী টেনে নেয়, ওকে? টেনে নিলেই কি দেখা যাবে যে নীতিশ কুমারের সাংসদ বিজেপিতে জয়েন হয়ে গেল। নীতিশ কুমারের আর দরকার পড়ল না কেন্দ্রের জন্য। এবার বিধানসভা ইলেকশনে নীতিশ কুমারকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। ওকে? নীতিশ কুমার কার সাথে লড়বে লড়ুক সেটা বড় ব্যাপার না। ওকে? এটা বিজেপি করবে কি করবে না সেটা বিজেপির উপর মহলের ব্যাপার রয়েছে। কারণ এমন দেখা গেল নীতিশ কুমার আবার মিলে গেল আরজেডির সাথে। আবার সরকার গঠন করল। আবার এমন দেখা গেল নীতিশ কুমারও আছে বিজেপির সাথে। এদিকে দেখা গেল আরজেডি অনেক সিট পেয়ে গেল এবং আরজেডি কি করলো সরকার গঠন করতে সক্ষম হয়ে গেল। কি হবে না হবে কিন্তু কাস্ট পলিটিক্স একটা যেহেতু বিহারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর সেখানে কাস্টের একটা ব্যাপার রয়েছে। সেই কাস্ট ব্যাপারে গেলেই কিন্তু খেলাটা গড়বড় হয়ে যায়। কারণ সবার ভোট ব্যাংক ফিক্সড। যাদব ভোট পুরোপুরিভাবে পড়বে কিন্তু তেজস্বী যাদবের মানে পক্ষে। মুসলমান ভোট তেজস্বী যাদব। কিছু মুসলমানের মধ্যে যে অতি পিছড়া মুসলমান রয়েছে তারা পড়বে নীতিশ কুমারের আন্ডারে কিংবা যে ব্রাহ্মণ ভোট বলতে পারেন বা উঁচু জাতির ভোট পড়বে কিন্তু বেসিক্যালি বিজেপির কাছে। তো জাত পলিটিক্স প্রচুর পরিমাণে রয়েছে বিহারে। এর জন্য দেখবেন যে প্রতিবার নীতিশ কুমার ১৫ বছর ধরে কারণ নীতিশ কুমারের ভোট ব্যাংক সরছেই না। মানে নীতিশ কুমার যে কিছু লোক মানে একটা জাতি রয়েছে সেই জাতিগুলো নীতিশ কুমারকে ভোট করবেই করবে। এটা 100%। এজন্য দেখা যায় যে নীতিশ কুমার কিন্তু বারবার থার্ড পজিশনে এসেও কিন্তু কি দেখা যায় যে তিনি সরকার গঠন করছে এবং সরকার গঠন করে তিনি কি করছেন? মুখ্যমন্ত্রী হতে পারছেন। মানে মুখ্যমন্ত্রীর সিটটা নীতিশ কুমার ছাড়লেও নীতিশ কুমারকে কখনো ছাড়ছে না। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। আমরাও দেখব, আপনিও দেখবেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখবেন যে ভবিষ্যতে কি হচ্ছে, মমতা ব্যানার্জি কতটা সুখে রয়েছে কিংবা বাকি দলগুলো কতটা সুখে রয়েছে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, সবল থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।